টেকনাফে পাহাড় সাগর পথে মানব পাচারের বাণিজ্য অন্তত 12 জন নিয়ন্ত্রণ করছে চক্র। স্টার নিউজের অনুসন্ধান। ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস কর্মীর 15 টুকরো মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘেরা। ছুটিতে বাড়িতে গিয়ে হন খুন, তদন্তে নেমেছে পুলিশ। বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে আহত 3। ফ্যাসিস্টদের নাশকতার সামর্থ্য নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। গ্যাস সংকটের মাঝে লোডশেডিং এর যন্ত্রণা, ব্যাহত জীবনযাত্রা, প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও। চার দশকে হাজার কোটি টাকা ব্যয়েও কাটেনি ভবদহের জলাবদ্ধতা। 5 দফা দাবিতে যশোর ডিসি অফিস চত্বরে ভুক্তভোগীদের বিক্ষোভ। আমন্ত্রণ স্টার বাংলায়। পুরো খবরে আপনাদের সঙ্গে আছি আমি আব্দুর রউফ। এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম। উন্নত জীবনের প্রলোভনে উপকূল জুড়ে চলছে মৃত্যুর ভয়ঙ্কর বাণিজ্য। পাহাড়ের গোপন পথ থেকে উত্তাল সাগর, সবকিছু যেন পরিণত হয়েছে মানব পাচারের এক অন্ধকার রুটে। কেউ ফিরছে নিথর দেহ হয়ে, কেউ বয়ে আনছে আজীবনের ট্রমা। কারা চালাচ্ছে এই রক্তাক্ত সিন্ডিকেট, আর কেন থামছে না মৃত্যুর এই মিছিল? স্টার নিউজের অনুসন্ধানে উঠে এসেছে সেই অন্ধকার জগতের ভেতরের চাঞ্চল্যকর তথ্য। টেকনাফ প্রতিনিধি শহীদুল্লাহ শহীদকে সাথে নিয়ে মামুনুর রশিদ অভির অনুসন্ধান। ছবি তুলেছেন পিয়াল ঘোষ। পাহাড় আর সমুদ্রের মিতালিতে গড়া দেশের সর্বদক্ষিণের জনপদ টেকনাফ। পর্যটকদের কাছে যা বুক ভরা সৌন্দর্যের ক্যানভাস, তার আড়ালেই লুকিয়ে আছে বিভীষিকাময় অন্ধকার। স্থানীয়রা বলেন আদম ব্যবসা, আর আইনের চোখে তা সংঘবদ্ধ এক অপরাধ, মানব পাচার। এক নিষ্ঠুর মরীচিকার পেছনে ছুটে প্রতি বছর যেখানে নির্মম বলি হচ্ছে শত শত প্রাণ। কক্সবাজারের হিমছড়ি প্যাচারদ্বীপ। সম্প্রতি এই এলাকার 3 তরুণকে কাজের প্রলোভন দেখিয়ে মিয়ানমারে পাচার করে স্থানীয় মানব পাচারকারী একটি চক্র। 2 জন বেঁচে ফিরলেও নিথর দেহ হয়ে ফিরতে হয় কাজল নামের এক তরুণকে। 6 লক্ষ টাকা ছবি আলমার হাতে দিলে আমরা সাইরা দিবে। তা আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, লোকজনের থেকে নিয়েছি, নিয়ে পরে এরই টাকাটা দিয়েছি। 24 দিন পরে আমার ছেলেটার লাশ পাইছি। এই নির্মম হত্যাকাণ্ডের পর মানব পাচারকারী শফিকে প্রধান আসামি করে কক্সবাজার কোর্টে মামলা দায়ের করেন নিহত কাজলের বাবা। মামলাটির ছায়া তদন্তে নামে পিবিআই। প্রাথমিকভাবে পাচারের সাথে শফির জড়িত থাকার প্রমাণও পেয়েছে তদন্ত সংস্থাটি। মৃত্যুপুরী থেকে প্রাণে বেঁচে ফেরা বাকি 2 জন ওমর ফারুক ও জাহাঙ্গীরের সঙ্গে কথা হয় স্টার নিউজের। বন্দি শিবিরে নির্যাতনে জাহাঙ্গীরের অবস্থা এতটাই ভয়াবহ যে তিনি আর স্বাভাবিক আচরণ করছেন না। তবে পুরো ঘটনার লোমহর্ষক বর্ণনা দিলেন ওমর ফারুক। সামনে যেগুলা পাইতে সেগুলা দিয়ে মারা আর কি। ওরা ভাত খাওয়ার সময় পর্যন্ত মারা টাকার জন্য। এই অন্ধকার জগতে পা দিয়ে অনেকেই হারিয়েছেন তাদের শেষ আশ্রয়টুকু। টেকনাফ সদর ইউনিয়নের বেলাল মিয়াও মেতেছিলেন সেই ভাগ্যবদলের মরণ খেলায়। কিন্তু গত এপ্রিলে আন্দামান সাগরে ট্রলার ডুবিতে সলিল সমাধি ঘটে তার। স্বামীকে হারিয়ে 3 সন্তান নিয়ে এখন অনিশ্চয়তার অথই সাগরে ভাসছেন স্ত্রী। খুব কষ্ট লাগে আমার। সবাই বাবা আছে, আমার ছেলেদের বাবা নাই। প্রশাসনের নজরদারির বাইরে এই দুর্গম পাহাড়গুলোই মূলত মানব পাচারের প্রধান ট্রানজিট রুট। আমরা এগিয়ে যাচ্ছি সেই পথে। স্টার নিউজ থেকে বলছি ভাইয়া। যে ঠিকানা দিই ওই ঠিকানা ভিতরে ঢুকম দেয়। দীর্ঘ 1 মাস ধরে
বিভিন্ন সূত্রে যোগাযোগের পর নাম পরিচয় গোপন রাখার শর্তে এই চক্রের শীর্ষ সদস্যরা স্টার নিউজের ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়। প্রায় 3 ঘন্টা গহীন জঙ্গলে হাঁটার পর দেখা মিলল সেই অন্ধকার জগতের হোতাদের। পাহাড়ে রেখে এগুলোকে নিয়ে যখন মালয়েশিয়া যাওয়ার রওনা হবে তখন আমরা সাগরে ট্রলার গিলে তোলার জন্য নিয়ে যাই। ওখানে তো বিজিবি, আপনার পুলিশ এগুলো তো তাকে ওনাদেরকে কন্ট্যাক্ট করে তারপরে আমরা মালয়েশিয়াতে তুলি। সাগরে যে এগুলো টহলে থাকে এগুলোকে টাকা দিতে হয়, তাহলে তো তুলতে পারবো না। প্রশাসন যদি জড়িত না থাকলে আমরা তো কাজ করতে পারতাম না। এবার স্টার নিউজ মুখোমুখি হয় মানব পাচার চক্রের আরেক গুরুত্বপূর্ণ সদস্যের সাথে, যিনি নিজে এই বরণ ট্রলারের চালক। মৃত্যুর সেই সমুদ্র যাত্রার ভেতরের ভয়ঙ্কর চিত্র উঠে আসে তার মুখেও। শিপে ওঠার পরে তাদের মোবাইলে যা প্রয়োজনীয় জিনিসপত্র থাকে এগুলো নিয়ে নিই। স্টার নিউজের অনুসন্ধানে উঠে আসে টেকনাফ সদর ইউনিয়নের সাইফুল ইসলাম, জাফর আলম, জাহাঙ্গীর ও মাহবুবুর রহমান সহ অন্তত 12 জন সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করছে এই চক্র। সাইফুল ইসলামের বিরুদ্ধে অন্তত ডজন খানেক মামলা রয়েছে। টেকনাফ ও উখিয়া জুড়ে বিস্তৃত এই মানব পাচার চক্রের সক্রিয় উপস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা প্রতিনিয়ত ড্রোন, বডি অন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, ডগ স্কোয়াড ইত্যাদি ব্যবহার করছি। মানব পাচার বন্ধ করার জন্য সরকারি উদ্যোগ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো তাদের নিজস্ব অভিযান পরিচালনা করবে। একদিকে দারিদ্র্য আর উন্নত জীবনের রঙিন স্বপ্ন, অন্যদিকে পাচারকারীদের কোটি টাকার রক্তাক্ত সিন্ডিকেট। এই দুই বাস্তবতার মাঝে পিষ্ট হয়ে কাজলের মতো তরুণেরা ফিরছে লাশ হয়ে, আর পেছনে রেখে যাচ্ছে স্বজনদের অন্তহীন কান্না। পাহাড় আর সমুদ্র বেষ্টিত টেকনাফ সীমান্ত দীর্ঘদিন ধরেই মানব পাচারের অন্যতম ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত। উন্নত জীবন ও বিদেশে কাজের প্রলোভনে প্রতারিত হয়ে অসংখ্য পরিবার হারিয়েছে তাদের স্বজনদের। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চললেও এই অপরাধ রোধে প্রয়োজন আরও কঠোর নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধি। মামুনুর রশিদ, অভি, স্টার নিউজ, টেকনাফ, কক্সবাজার। ছুটিতে ময়মনসিংহের বাড়িতে গিয়ে 9 দিন ধরে নিখোঁজ, তারপর পুকুরে মিলেছে কাস্টমসের নিরাপত্তা কর্মী রাকিব রায়হানের 15 টুকরো মরদেহ। কে বা কারা ঠিক কী কারণে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। লাপাত্তা রয়েছেন বাড়ির কেয়ারটেকার। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই ছবি এখন শুধুই স্মৃতি। ছুটিতে বাড়িতে গিয়ে নৃশংস হত্যার শিকার কাস্টমসের নিরাপত্তা কর্মী রাকিব রায়হান। উদ্ধার হয়েছে 15 টুকরো মরদেহ। দিশেহারা পরিবার। গেল 28 জুলাই সাপ্তাহিক ছুটিতে ঢাকা থেকে ময়মনসিংহের ফুলবাড়িয়ার বাড়িতে যান রায়হান। তারপর থেকেই ছিলেন নিখোঁজ। 9 দিন পর রোববার সোয়াইতপুর গ্রামে বাড়ির পাশের পুকুরে 3 ব্যাগে মেলে খণ্ডিত মরদেহ। সন্তান পাইছি যে 3-4 খণ্ড আমার বাড়ির পূর্ব পাশে একটা বাগানের মধ্যে। এই যে 2 রাত থাকতো, সবসময় ওর সাথেই থাকতো রাজু। হ্যাঁ, রাজু এবং তার একজন বন্ধু আছে বাজারের পাশে বাড়ি। আমরা দানা করতে সেই সঙ্গে ছিল সেই মাসে। প্রশ্ন হলো কারা কি কারণে ঘটিয়েছে এই নৃশংস হত্যাকাণ্ড। রায়হান নিখোঁজের পর থেকেই লাপাত্তা বাড়ির কেয়ারটেকার রাজু মিয়া। পুলিশ বলছে ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে পরিকল্পিত মনে হচ্ছে, কিন্তু আমরা বিস্তারিত এখন বলতে পারছি না। আমরা তদন্তাধীন বিষয় আনুষঙ্গিক যে সমস্ত যে তথ্য উপাত্ত যেগুলো আছে আমরা এগুলো কাজ করছি। আশা করি খুব দ্রুত আমরা ঘটনা উদ্ঘাটন করতে পারবো। ঢাকার কমলাপুর কাস্টমসে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন রাকিব রায়হান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। গ্যাস সংকটের মাঝে এখন লোডশেডিংয়ের যন্ত্রণা, এতে ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। প্রতিবাদে বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ। বিদ্যুৎ অফিসও ঘেরাও করছেন ক্ষুব্ধ জনতা। লোডশেডিংয়ের প্রতিবাদে বরগুনায় এই বিক্ষোভ। নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী। পরে বিদ্যুৎ অফিসের সামনে সমাবেশ করেন তারা। দাবি জানান নিরবচ্ছিন্ন বিদ্যুতের।
অসংখ্য মানুষ তাড়িয়ে দিয়ে যেখানে একটা বিদ্যুতের প্ল্যান্ট করা হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র, সেই এলাকায় বিদ্যুতের লোডশেডিং থাকবে, এটা তো আমরা মানতে পারি না। ক্ষুদ্র উদ্যোক্তারা বিভিন্ন বেসিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই বিদ্যুতের কারণে। সন্ধ্যার পর হলেই এরপর ঘন ঘন যে লোডশেডিংয়ের কারণে আমাদের দোকান পরিচালনা করা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। শুধু বরগুনা নয়, লোডশেডিংয়ের প্রতিবাদে বিভিন্ন জায়গায় হয়েছে বিক্ষোভ। মানিকগঞ্জে বিদ্যুৎ অফিস ঘেরাওয়ের ঘটনাও ঘটছে। ভুক্তভোগীরা বলছেন গরমের মাঝে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। সব মিলিয়ে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুতের জন্য কাজকর্ম করতে পারি না, রোজগার কমে গেছে, অতিষ্ঠ বিদ্যুতের জ্বালায়। রাত্রে সমস্যা বেশি হয়, কলকারখানা ওইভাবে সমস্যা। বিদ্যুৎ বিভাগের দাবি চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না, তাই বিড়ম্বনায় পড়েছেন তারা। আমাদের চাহিদা ছিল 6 মেগাওয়াট। 6 মেগাওয়াটের বিপরীতে আমরা পেয়েছি 3.5 মেগাওয়াট, 3 থেকে 3.5 মেগাওয়াট। ফলে এই যে 3 বা 2.5 মেগাওয়াট বা 3 মেগাওয়াট আমাদের লোডশেডিং করতে হচ্ছে। দিনের বেলা পিক লোড আমার চাহিদা থাকে 9 মেগাওয়াট, আমরা 9-এ পাচ্ছি 5, অ্যারাউন্ড 5। কিন্তু রাতের বেলা আমাদের 12, 12.5 পিক লোড থাকে। রাতের বেলা অ্যারাউন্ড আমরা পাই 6 গড়ে। লোডশেডিংয়ের মাঝে কাটছে না গ্যাসের সংকট। 2 সপ্তাহ ধরে বাসাবাড়িতে জ্বলছে না গ্যাসের চুলা। অনেকে বিকল্প উপায়ে করছেন রান্না। ফিলিং স্টেশনগুলোতে ভোগান্তি চরমে, থাকছে যানবাহনের দীর্ঘ লাইন, অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। যেখানে গ্যাস পাই 500-600 টাকা, সেখানে 200-300 টাকার গ্যাস পাচ্ছি। তিতাস অফিস থেকে বলতেছে দিয়ে দিবে, কিন্তু আমরা পাচ্ছি না এখন। আগামী 2-3 দিনের মধ্যে এটা আরো ইনশাআল্লাহ আশা করতেছি স্বাভাবিক হবে এবং দেশের চাপটাও বাড়বে। গ্যাস সরবরাহ সংকটে ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদনও, বিপাকে ব্যবসায়ীরা। রিজভী হাবিব, স্টার নিউজ। গাজীপুরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্র। জরা জীর্ণ কেন্দ্রে সেবা দিতে এসে ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। কেন্দ্রগুলো থেকে সঠিক চিকিৎসা সেবা ও ঔষধ না পাওয়ার অভিযোগ রোগীদের। সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। হোসাইন আলী বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বয়সের ভারে নুয়ে পড়েছেন 80 বছরের বৃদ্ধা ফুলজান। ঝাপসা চোখ, শরীর আর কোমর ব্যথা নিয়ে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের দরজায় এসেছেন সেবা নিতে, কিন্তু মিলেছে কেবল প্যারাসিটামল। ওই নিয়ে পড়ছিলাম রাস্তায়, বাবুলে উঠাইল না, বেশি নাকল দুঃখ হইলাম না, তাও সেই পাকনা ডানা নাই একবারে। ভিটামিন দিয়ে প্যারাসিটামল থাকলে দেয় এখন হইতে তাইলে ওই মাসে না ওষুধ দেয় চাইলে। প্রান্তিক মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতে 80-র দশকে গাজীপুরে স্থাপন করা হয় 34টি স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র। গ্রামীণ এসব কেন্দ্রে মা ও শিশু স্বাস্থ্য, ডেলিভারি, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, মাঠ পর্যায়ে ফ্রি পরামর্শ দেওয়া হতো। কিন্তু দীর্ঘদিন ধরে কেন্দ্রগুলো থেকে সেবা বঞ্চিত স্থানীয়রা। জরাজীর্ণ ভবনে সেবা দিতে গিয়ে ঝুঁকিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও। আমাদের বাড়ির কাছে থাকলে কি আমরা কিছু পাই না। এখন এখানে যদি ভালো একটা ডাক্তার থাকতো তাহলে আরো জনবল বাড়তো, রোগী বাড়তো। এখন আমাকে একটা নতুন ভবনের দরকার আর একটা ভালো একটা ডাক্তারের দরকার। বিগত সময় মন্ত্রীও কয়েকবারই করে নিল যে না এটার কাজ দ্রুতই হবে, আজও পর্যন্ত আমরা কোনো কিছুই পাই না। চিকিৎসকরা জানায় সপ্তাহে 4 দিন স্বাস্থ্য কেন্দ্রগুলো থেকে সেবা দেয়া গেলেও 2 দিন অন্য কমিউনিটি সেন্টার প্রক্সি দিতে হয়। একার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু আমার কর্তৃপক্ষ বলছে জনবল অভাব আছে, যখন আসে তখন দেবে। জরাজীর্ণ কেন্দ্রগুলোতে সংস্কারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হচ্ছে বলে জানান সংস্থাটির উপপরিচালক। আমাদের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী এবং ওষুধপত্র নিয়মিতভাবে সরবরাহ পাচ্ছি না। এর ফলে আমরা আমাদের সেবা কেন্দ্রসমূহ এবং আমাদের পরিবার পরিকল্পনা বিভিন্ন পদ্ধতির ক্লায়েন্টদেরকে আমরা আমাদের সরবরাহগুলো সঠিকভাবে সরবরাহ করতে পারছি না। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর তারা গত অর্থ বছরে কয়েকটি কেন্দ্রে আমাদের এই গাজীপুর জেলায় মেরামত সম্পন্ন করেছে এবং এই বছরও তারা এই বছরের শুরুতে তারা কেন্দ্রগুলো ভিজিট করতেছেন এবং তারা দেখতেছেন কোন কেন্দ্রে কী কী মেরামত এবং সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই অনুযায়ী তারা একটা এস্টিমেশন তৈরি করে তাদের অধিদপ্তরে তারা সাবমিট করবেন। জেলার 34টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কেন্দ্রে 81 জন পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের বিপরীতে আছেন 34 জন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের 4 কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সকালে জেলা প্রশাসক নুরুল করিম ভুইয়া অফিসটিতে অভিযানে গিয়ে অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পান।
গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে অনিয়ম দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। ঘটনা তদন্তে সোমবার সকালে অফিসটি পরিদর্শনে জেলা প্রশাসক। ভূমি অফিসের নানা নথিপত্র তদারকির পাশাপাশি কথা বলেন সেবা প্রত্যাশীদের সঙ্গে। এ সময় জেলা প্রশাসকের কাছে নানা অভিযোগ জানান ভুক্তভোগীরা। কয়েকটি বিষয়ে অনিয়ম দুর্নীতির প্রাথমিক প্রমাণ পাওয়ায় ইউনিয়ন ভূমি উপসহকারী ওয়াজিদ আলী খান এবং অফিস সহায়ক শফিকুল ইসলাম, মোস্তফা কামাল ও তাপস চন্দ্র শীলকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন জেলা প্রশাসক। প্রচুর পরিমাণ অনিয়ম আছে, যেগুলো আমাদের প্রাথমিক ইন্সপেকশনে আমাদের নজরে এসেছে। আমাদের নজরে আসার কারণে আমরা বলেছি ওখানে যে কয়জন কর্মকর্তা কর্মচারী আছেন সকলকে সাময়িক বরখাস্ত করার জন্য এই আদেশটি আমরা দিয়েছি। আমরা এরপরে পরীক্ষা নিরীক্ষা করে দেখব তাদের যে প্রাথমিক তদন্তে বা প্রাথমিক পর্যবেক্ষণে যেটি আমাদের কাছে গুরুতর অভিযোগ মনে হয়েছে সেটি সত্যি কিনা। যদি সত্যি হয়ে থাকে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। ভূমি অফিসে দুর্নীতি রোধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের সেবার মান কতটুকু, তারা যথাসময়ে অফিসে আসে কিনা, দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন বাই দ্য গভর্নমেন্ট। খারিজ দেওয়ার আগে স্যার দুইবার দিছে, একবারও খারিজ দিছে না, এবারও দিছে, এবারও দিত না। টেহা চাইতেছে এরা অনেক ৮০,০০০ টাকা চাইছে। আগে যে নায়েব ছিল লুৎফর রহমান, উনি আমার কাছে ২০,০০০ টাকা চাইছে, বলছে খারিজ করে দিমু। আপনি চুপ করে ৪টার পরে যে সময় অফিস বন্ধ থাকে আপনি আসবেন, আমি আপনাকে খারিজ করে দিমু। বেশি হয়রানি করা, এখান থেকে কালিয়াকৈর দেখা দেয়, কালিয়াকৈর থেকে গাজীপুর দেখা দেয়, মানে একটা পর্চা উঠাতে গেলে মানে বিভিন্ন জায়গায় দেখা যায়, মানে এটা সঠিক তথ্যই আমরা পাই না। পরে শফিপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন গাজীপুরের জেলা প্রশাসক। সেখানে অনিয়মের বিষয়ে সতর্ক করেন সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। 4 দশকে 21টি প্রকল্পে হাজার কোটি টাকা ব্যয়, তবুও যশোরে ভবদহের জলাবদ্ধতার সমস্যা এখনও সমাধান হয়নি। সবশেষ 2025 সালে নেওয়া হয় 140 কোটি টাকার নদী খনন প্রকল্প। এতে আশায় বুক বেঁধেছিল বাসিন্দারা, কিন্তু সেই আশাকে ভাসিয়ে দিয়ে গেছে কয়েকদিনের টানা বর্ষণ। দুর্ভোগে পড়েছেন শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। থই থই জলে কোনো মতে টিকে আছে বিথিরানির শেষ আশ্রয়। যশোরের ভবদহের এই গৃহবধূর দিন কাটছে উদ্বেগ আর দুশ্চিন্তায়। জানান তার 3টি ঘরের 2টি এখন পানির নিচে। এখন আমাদের থাকার জায়গা নেই, আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব রাস্তায়। আরো জল বাড়লে তারপর আমাদের ঘরের ভিতরে জল বেড়ে যাবে, তখন আমাদের থাকার জায়গা নেই। বিথির মতো দুর্ভোগ পোহাচ্ছেন ভবদহ অঞ্চলের কয়েক লাখ মানুষ। আমার বাম পাশে দেখেন বিলির অবস্থা, বাড়িঘর এইভাবে এসে ঢেউ লাগছে এবং বাড়িঘর হয়তো কিনলে দিচ্ছে এরকম অবস্থা। উঁচু করে চুলো বানা নিতে আইছে, ইটির পরে তারপরে দেওয়াছে একটা সাঙ্গারি বানাইয়ে তারপরে রান্না করে খেতে আসছে। বাচ্চারা স্কুল থেকে যাওয়ার সময় জামা প্যান্ট খুলে রেখে গেছে, এখন হাফ প্যান্ট পরে ওরা ভিজতে ভিজতে চলে গেছে বাড়ির দিকে। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর উপজেলা নিয়ে ভবদহ অঞ্চল। এই এলাকার নদী খালে পলি জমায় বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশন ব্যবস্থা। নদী খননে 140 কোটি টাকার প্রকল্প চললেও তাতে কোনো সুফল আসেনি। ভদ্রা আবার ভদ্রা, বুড়ি ভদ্রা, জিগর গাছা, চৌ গাছা, ছুটি ফুটির পানি আসতেছে। আমি যদি বলি ইন্ডিয়ান পানি ঢুকাইছে এখানে, এই ঢুকানোর জন্য এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। বাঁধসমূহ অপসারণ করে এখনই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং জরুরি ভিত্তিতে টিআরএমের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নেওয়া হোক। যদি সরকার দ্রুত এটা কার্যকরী না করে তাহলে আগামী 3 তারিখ ডিসির অফিসের সামনে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি, ওই এলাকার জনগণ সেই কর্মসূচি পালন করবে। দ্রুতই পানি নেমে যাবে বলে আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। ভবদহ 21 ব্যান্ড রেগুলেটরের কপাট খুলতে সক্ষম হয়েছি এবং পর্যায়ক্রমে কপাট খোলার সংখ্যা বৃদ্ধি করতেছি। ড্রেজিং কাজও চলমান আছে। পানি নিষ্কাশনও খুব বেশি ত্বরান্বিত হয়েছে। আশা করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে পানিটা বৃদ্ধি পেয়েছে, এই পানির পরিমাণটা একদম সহনীয় পর্যায়ে চলে আসবে। ভবদহের জলাবদ্ধতা নিরসনে গত 4 দশকে নেওয়া হয়েছে 21টিরও বেশি প্রকল্প, ব্যয় হয়েছে হাজার কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বরিশালে জলাবদ্ধতা নিরসনে 2টি খাল খননের জন্য বরাদ্দ এলেও কাজ না করেই প্রায় পুরো অর্থ ফেরত পাঠানো হয়েছে। এতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, মানুষের ভোগান্তি কমাতে খাল খনন জরুরি। এ ব্যাপারে পুনরায় বরাদ্দ এনে খনন কাজ করার আশ্বাস জেলা প্রশাসনের। কচুরিপানা আর ময়লার স্তূপে ভরা বরিশালের লাকুটিয়া খাল। দখল আর দূষণে প্রায় মৃত খালটির তলদেশ ভরাট হয়ে যাওয়ায় বছরের বেশিরভাগ সময় পানিতে ডুবে থাকে খালপাড়ের এলাকা।
বাসাবাড়িতেও ঢুকে পড়ে নোংরা পানি। এ কারণে সারা বছরই স্থানীয়দের লেগে থাকে রোগ শোক। এই যে পানি ওঠে, খালের পানি উঠে যে সব ভরিয়ে যায়, আমারও তো বৃষ্টি দিনে এটা চলা থাকতে অনেক কষ্ট হয়। এরপরে পানিতে বিভিন্ন ধরনের রোগ হয়, জ্বর, কাশি, সর্দি, তারপরে অ্যালার্জির সমস্যা আমাকে ভোগান্তি হয়, কিন্তু খাল খনন আর হয় না। একই চিত্র রায়ের খালের। তবে জনভোগান্তি লাঘবে 2025-26 অর্থ বছরে 2,57,57,074 টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু মাত্র 9 লাখ টাকার কাজ দেখিয়ে বাকি টাকা সরকারি কোষাগারে ফেরত দেয়া হয়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। আজকে এই টাকা ফেরত দিয়ে দিছে না, সে তারা নিজেরা ভাগযোগ করে নিয়ে খেয়েছে সেটা আমরা জানি না। টাকা পয়সা খাই লইয়া চলে যায়, আর এই খালের কোনো কাজ হয় না। আমরা অনেক দুর্ভোগ ভুগি, 40 বছর পর্যন্ত ভোগ দিয়েছি। এই খাল কেউ পরিষ্কার করে না, মাঝে মধ্যে টাকা আসে, টাকা ভাগযোগ করে খায়। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দাবি, খননের পর আবর্জনা অপসারণের আলাদা বরাদ্দ না থাকায় কাজটি শেষ করা যায়নি। আমাদের যে এস্টিমেট যেটা আছে সেটা হলো যে আমি খাল খনন করে মাটি পাড়ে রাখবো, কিন্তু এই যে হিউজ মাটি বা আমার গার্বেজগুলো অপসারণ, সেইটার কিন্তু কস্টিং আমাদের এই এস্টিমেটে ধরা নাই। তবে পুনরায় বরাদ্দ এনে খাল দুটি খননের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। কিছু জটিলতা, আইনি জটিলতা থাকার কারণে দুটি খালের বরাদ্দ ইতিমধ্যে আমরা সরকারের কোষাগারে জমা দিয়েছি। পরবর্তীতে আমরা চাইব আবার এই দুটা বরাদ্দ নিয়ে আসার জন্য। প্রকল্পে লাকুটিয়া খালের 6 কিলোমিটার ও রায়ের খালের 3 কিলোমিটার অংশ খননের কথা ছিল। সৈয়দ মেহেদি হাসান, স্টার নিউজ, বরিশাল। নীলফামারীতে পানির চাপে ধসে পড়েছে স্লুইস গেট। পানির তোড়ে তীব্র ভাঙনে নদীতে বিলীন বসতবাড়ি। পানি আরও বাড়লে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা অচল হয়ে পড়ায় বর্ষা ও শুষ্ক দুই মৌসুমে শত শত বিঘা জমি অনাবাদি থাকার শঙ্কায় 2 থেকে 300 পরিবার। ধসে পড়েছে স্লুইস গেট, হু হু করে ঢুকছে পানি। ধীরে ধীরে ডেবে গিয়ে নীলফামারীর হরিডারা নদীর স্লুইস গেট হয়ে পানির প্রবাহ বন্ধ হয়ে যায়। এর সঙ্গে উজান থেকে নেমে আসা পানির চাপ সইতে না পেরে ধসে যায় স্লুইস গেট। পানির তোড়ে ভেঙে পড়ে হালিমা বেগমের বাড়ি, ভাঙনের শঙ্কায় স্থানীয়রা। পার হয়ে গেটটা চলে আসলো, পানি পার হয়ে যেতেছে আর নিজে পানি পালিয়ে যেতেছে। আমি যে এত চিল্লাতেছি হ্যান্ডেল নিয়ে, কেউ আর আসে না আগায় যে গেটটা খোলা। আমি গেট খোলাও আমার বাড়ি গেল। হরিডারা স্লুইস গেটের পানি নিয়ন্ত্রণের মাধ্যমে আশেপাশের জমিতে চাষাবাদ চলত। এখন সেটি অচল হয়ে পড়ায় বর্ষা ও শুষ্ক দুই মৌসুমেই শত শত বিঘা জমি অনাবাদি থাকার শঙ্কা দেখা দিয়েছে। গেটটা যদি লাগানো খোলা থাকতো তাহলে এই ঘটনাটা আজকে ঘটতো না। এই গেটের হ্যান্ডেল ইচ্ছা স্বাধীন মতন যে যে ব্যবহার করে। ব্রিজটা ভালো ছিল, পানি চাপের কারণে ব্রিজটা চলে গেছে। এখানে আমি নিচে দাবি যায় আর কি, আস্তে আস্তে সুইচ গেটের নিচ দিয়ে কীভাবে ভুল বাইর হয়ে ধসে গেল, যা সুইচ গেট ভাঙি চুরি গুঁড়া। এখন যদি অতি তাড়াতাড়ি মেরামত করা না যায় তাহলে এই এলাকার অন্তত 2-4 হাজার লোক এরা অনাহারে মারা যাবে। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন উপজেলা প্রশাসন ও এলজিইডির কর্মকর্তারা। আশ্বাস দেন দ্রুত ব্যবস্থা নেয়ার। 2 ইভেন্টের সুইচ গেটটা পর্যাপ্ত ছিল না জন্য আমরা নতুন 6 ইভেন্টের একটা সুইচ গেটের চাহিদা অলরেডি দিয়ে রাখছি আমাদের জেলা পর্যায়ে, এই হেডকোয়ার্টার পর্যায়ে। তো ইনশাল্লাহ আমরা সেটা অনুমোদন হলে আমরা এখানে নতুন সুইচ গেট করতে পারবো এবং বর্তমানে জনগণের চলাচলের জন্য আমরা ইউনোমদের সাথে আলোচনা করে এখানে একটা সাঁকোর ব্যবস্থা করে দেব। দ্রুত স্লুইস গেটটি নির্মাণ করা না গেলে চরম ভোগান্তিতে দিন পার করতে হবে 2 থেকে 300 পরিবারের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চাঁপাইনবাবগঞ্জের পিঠালীতলা বাগানপাড়া সড়কটি যেন দুর্ভোগের আরেক নাম। মাত্র 3 কিলোমিটার কাঁচা সড়কে আটকে আছে 3 ইউনিয়নের প্রায় 1.5 লাখ মানুষের জীবন জীবিকা। দীর্ঘ 2 দশক ধরে নানা প্রতিশ্রুতি দিলেও এখনো হয়নি কাজ। চাকা ঘুরলেও এগোচ্ছে না গাড়ি, এভাবেই কাদায় আটকে আছে ট্রাক্টর। এই দৃশ্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের পিঠালীতলা বাগানপাড়া সড়কের। বর্ষাকালে এই চিত্র যেন নিয়মিত ঘটনা। পানি আর কাদা পেরিয়েই বিদ্যালয়ে যেতে হয় শিক্ষার্থীদের। গুরুতর অসুস্থ ব্যক্তিদের জন্য এই রাস্তা মরার উপর খাড়ার ঘা।
কৃষিসহ নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেয়ায় চরম ভোগান্তিতে পড়েন কৃষক ও ব্যবসায়ীরা। 12 মাস এখানে কাদা থাকে, 12 মাস এখানে পানি থাকে, কোনো নেতা আসে না। আমার নিজের বোন মারা গেছে ডেলিভারি অবস্থায়, যাইতে যাইতে মারা গেছে। এই রাস্তা না থাকার কারণে, রাস্তার খারাপ পজিশনের কারণে আমাদের 40 থেকে 50 মিনিট লাগে একটু রাস্তা পার হতে। প্রায় 30টি গ্রামের লাখো মানুষের চলাচলের মূল ভরসা হলেও স্থানীয়দের দুর্ভোগ লাঘবে নেই কোনো উদ্যোগ। গত 2 দশক ধরে প্রাপ্তি কেবলই প্রতিশ্রুতি। অতি সত্বর যেন আমাদের ব্রিজটা যেন দেয় আমাদের সরকার। আমাদের রাস্তাটা যেন ভালো পাকা করা হোক, যেন আমরা সবাই যেতে পারি রাস্তাটা দিয়ে। তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় উপজেলা প্রশাসন। আমরা অনুরোধ 100 মিটার ব্রিজ প্রকল্প থেকে আমরা 80 মিটার একটা ব্রিজ সেইখানে প্রস্তাবনা করেছি এবং 80 মিটার ব্রিজের সাথে যতটুকু রোড অ্যাপ্রোচ রোড লাগে সেই হিসেবে আর কি আমরা প্রস্তাব পাঠিয়েছি। ডিপিপি পাস বলে আমরা ব্রিজটির ফিজিবিলিটি স্টাডি সহ ডিজাইন কার্যক্রম এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই রাস্তাটি পাকাকরণের জন্য ইতিমধ্যেই এলজিইডি থেকে প্রকল্প পাঠানো হয়েছে। যদি ডিপিপিতে অনুমোদন হয়, আমরা আশাবাদী যে এটি ডিপিপিতে অনুমোদন হবে, এরপরে আমরা এলজিইডির মাধ্যমে এই কাজটি শুরু করা হবে। মাত্র 3 কিলোমিটারের এই সড়ক যুক্ত করেছে দেবীনগর, আলাতুলি ও শাহজাহানপুর এই 3 ইউনিয়নকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। বান্দরবানের বোয়াছড়ির কুয়ালং ও নোয়াপতং ইউনিয়নের বেহাল 2 সেতু, এতে চরম ভোগান্তিতে এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, বারবার সংস্কারের দাবি জানালেও নেওয়া হয়নি উদ্যোগ। 3 বছর আগে ভেঙে পড়ে এই সেতুটি, এর মধ্যে নির্মাণের জন্য নেওয়া হয়নি কোনো উদ্যোগ। ভঙ্গুর এই সেতুটি যেন মৃত্যুফাত চলাচলকারীদের। এই চিত্র রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নে। সেতু ধসে যাওয়ায় 4টি গ্রামের অন্তত 5000 মানুষের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। শিক্ষার্থীদের চলাচল ছাড়াও জরুরি অবস্থায় রোগী হাসপাতালে নিতে পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। কৃষিপণ্য বাজারে নিতেও হিমশিম খাচ্ছেন কৃষকরা। ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য বাগমারায় আসতে হয়, বাজারে আসতে হয়, দুর্গম পথ হেঁটে আসতে হয়। সরকারের কোনো পদক্ষেপ দিচ্ছে না এবং আমাদের যে কৃষি পণ্যগুলো যে যাতায়াত করতে হয় সেটা অসুবিধা হচ্ছে। জরাজীর্ণ সেতুতে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করেন বান্দরবানের কুহালংয়ের 6 গ্রামের অন্তত 10,000 মানুষ। ভোগান্তি তাদের নিত্যসঙ্গী। উন্নতি হচ্ছে এই উন্নতির তারাটা কোথায় আমি দেখতে পাচ্ছি না। আমাদের মেইন রাস্তাটা বন্ধ। বর্ষাকালে এবং শীতকালে সবসময় কষ্ট পায়। স্থানীয়দের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের জানানো হলেও মেলেনি সমাধান। এখানে অনেক ডেলিভারি মা আসেন, তো ওনাদের এই ব্রিজের কারণে অনেক সময় অনেক মা এখানে আসেন না। এখন ডেলিভারির সংখ্যা কমে গেছে। এখানে মাঝে মাঝে গাড়ি ওই পারে রাখতে হয়, হেঁটে হেঁটে আসতে হয়। এলজিডি এক্সটেনসারের জেলা পর্যায়ে এক্সটেনসারের সাথে আলাপ করেছি। উনি সার্ভের জন্য ওটা রাস্তা সহ ব্রিজ সহ এটা একটা সার্ভের জন্য নির্দেশনা দিয়েছিলেন। টেকনিক্যাল প্রবলেম হইতে পারে অথবা নির্দেশনার অভাব হইতে পারে, যার কারণে ওটা আর আগাইতে পারে নাই। বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি 2 ইউনিয়নের হাজারো মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করছে ছাত্র শিবির। এ নিয়ে আরও জানতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুকন উদ্দিন। আমরা রুকনের সাথে এখন একটু যুক্ত হতে চাই। রুকন, যেমনটি আসলে দেখতে পাচ্ছি আপনি সেই বিক্ষোভ মিছিলের সামনে অবস্থান করছেন, আপনার কাছে একটু জানতে চাই বিক্ষোভ মিছিলটি ঠিক কখন নাগাদ শুরু হয়েছে এবং ছাত্র জনতারা এখান থেকে আসলে কি দাবি করছে? এই মিছিলটি একটু 5 মিনিট আগে শুরু হয়েছে এবং শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে এখানে ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই মিছিলটিতে অংশগ্রহণ করেছে। চট্টগ্রামের যে মুরাদপুর এলাকাটি রয়েছে সেখান থেকে এই মিছিলটি শুরু হয়ে নগরীর 2 নম্বর গেট যে এখানে চত্বরটি রয়েছে বিপ্লব উদ্যান, সেখানে গিয়ে আসলে এই মিছিলটি শেষ হবে। আপনাকে যদি বলি যে আজ থেকে ঠিক 2 বছর আগে ঠিক এখন যেখান দিয়ে আসলে মিছিলটি হচ্ছে ঠিক এখানেই গণঅভ্যুত্থানে মিছিলে উত্তাল ছিল ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেখানে কিন্তু এখানে এই রোড দিয়ে আসলে উত্তাল একটা সময় পার করে এসেছে 2 বছর আগে। এরপরে আসলে গণঅভ্যুত্থানের পর
মানুষ নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখেছে সেই বিষয়টি আসলে তারা এই মিছিল থেকে বলছেন এবং তারা বলছেন জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্নটি ছিল অর্থাৎ গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সেই গণঅভ্যুত্থানের সময় যে সকল হত্যাকাণ্ড হয়েছে অর্থাৎ গণহত্যার বিচার এবং এর আগে যে সকল হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অর্থাৎ গত 17 বছরে যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেগুলোর বিচার করতে হবে এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কিন্তু তারা চান সেই বিষয়টি এখানে তারা বলছেন এবং তারা যে বিষয়টি জানাচ্ছেন আসলে এখান থেকে আর কোনো ফেসিবাদী শক্তি যেন বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই বিষয়টি তারা বলছেন এবং স্বপ্নের বাংলাদেশ অর্থাৎ তাদের যে গণঅভ্যুত্থানে যে স্বপ্নের কারণে মানুষের আত্মত্যাগ মানুষ এখানে ছাত্র জনতা শহীদ হয়েছে সেই বিষয়টি তারা তুলে ধরছেন এবং যাতে সেই স্বপ্ন বাস্তবায়িত হয় সেই দাবিটি আসলে তারা এখানে করছেন। এই ছিল আমার কাছে সবশেষ রোগন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চট্টগ্রাম বন্দরের বহির্নগর শিপিং চ্যানেলে অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরার জাল স্থাপনে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে জাহাজ চলাচল। এতে রাতের বেলা চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় শিপিং খাত সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক অঙ্গনেও পড়ছে বিরূপ প্রভাব। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পতেঙ্গা থেকে হাতিয়া হয়ে কুতুবদিয়া পর্যন্ত বিস্তৃত শিপিং চ্যানেলে অনিয়ন্ত্রিতভাবে মাছের জাল বসানোয় তৈরি হয়েছে মারাত্মক নৌঝুঁকি। বিশেষ করে আলফা, ব্রাভো ও চার্লি অ্যাঙ্করেজ এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি। প্রোপেলারে জাল আটকে ইঞ্জিন বন্ধ হয়ে জাহাজ ডুবির শঙ্কার সঙ্গে আছে জলদস্যুর আতঙ্ক। এতে আন্তর্জাতিক অঙ্গনে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কমপ্লেনটা পাই তারা ম্যানুভার করতে পারছে না, তারা মুভ করতে পারছে না, কারণ হচ্ছে অতি মাত্রায় ফিশিং নেট এবং যত্রতত্র জাহাজ অ্যাঙ্কর করা ওখানে। বিশেষ করে যখন ইভিনিং টাইম হয়, সেলিং টাইম হয়, তখন তো বিপদ অন্যরকম। বন্দরের বহির্নোঙরে 24 ঘন্টা পণ্য খালাস হয়। জাল আতঙ্কে রাতে নৌ চলাচল ব্যাহত হলে সরাসরি প্রভাব পড়বে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইমের উপর। এতে শিপিং লাইনগুলোকে গুনতে হবে অতিরিক্ত ড্যামারেজ চার্জ। এই জাহাজটা যে জালগুলা কেটে যায়, যে জাহাজটা লোড করব বা লোড করি যে আবার ঘাটে নিয়ে আসব, এরকম পরিস্থিতি থাকে না। আমাদের পাকা যখন ঘুরে তখন জালের অনেকগুলো মোটা রশি থাকে, ওখানে যখন কপুলের সাথে এটা বেঁধে যায় তখন আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ইঞ্জিন বন্ধ করলে আমাদের একটা দুর্ঘটনা পড়তে হয়। এদিকে নৌবাণিজ্য অধিদপ্তর ঘটনা স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। আন্ডার ওয়াটার অপারেশন বা কোনো ধরনের কোনো কিছু টানার, যেটা ড্র্যাগিং বলে, এই ধরনের অপারেশন অনেক সময় এটা থাকে, অনেক জায়গায় এটা থাকে, কিন্তু আমাদের এটা অনেক দিন ধরে এটা কথা চলছিল, কিন্তু এখনও ব্যাপারটা ফাইনাল হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে বন্দর ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আগেই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে পদযাত্রা করেছে বন্দর রক্ষা কমিটি। সকালে নগরীর আগ্রাবাদ মোড় থেকে শুরু হয় এই পদযাত্রা। বারেক বিল্ডিং মোড় পৌঁছালে আটকে দেয় পুলিশ। সেখানে বক্তারা বলেন, বন্দরের দায়িত্ব কোনোভাবেই ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠানকে তুলে দেয়া যাবে না। তাহলে বন্দরের পাশে থাকা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে বলেও দাবি করেন বক্তারা। বাজারে সংকট কাটাতে ভারত থেকে 5,000 টন কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য 16টি আমদানিকারক প্রতিষ্ঠানকে আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হিলি উদ্ভিদ সংঘ নিরোধের উপসহকারী কর্মকর্তা। তিনি বলেন, বন্যার কারণে দেশে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। সংকট কাটাতে ভারত থেকে 5,150 টন কাঁচামরিচ আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য হিলির 16টি আমদানিকারক প্রতিষ্ঠানকে অনুমতিও দেওয়া হয়েছে। প্রয়োজনীয় কার্যক্রম শেষে আগামীকাল ভারত থেকে কাঁচামরিচ আমদানির সম্ভাবনা রয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা। চট্টগ্রামের দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় একটি ফার্মেসিকে জরিমানা করা হচ্ছে। দুপুরে ভোক্তা অধিকারের চট্টগ্রামের সহকারী পরিচালকের নেতৃত্বে পাহাড়তলির বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময়
এ সময় একটি ফার্মেসিকে 10,000 টাকা জরিমানা করা হয়। পরে কয়েকটি চালের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার। আমদানি ও ক্রয়ের ভাউচার গরমিল থাকায় সতর্ক করা হয় প্রতিষ্ঠানগুলোকে। বান্দরবানের সরকারি হাসপাতালে সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে ছাত্র জনতার ব্যানারে এ কর্মসূচি হয়। এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী জেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্ব জেলা পরিষদের ওপর ন্যস্ত হলেও সিভিল সার্জন কার্যালয়ের অনিয়মের কারণে স্থানীয়রা সঠিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিষয়টি তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। রাঙামাটির লংগদুতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে বসতবাড়ি ও 3টি দোকান পুড়েছে। ভোরে গাথাছড়া এলাকায় একটি ফার্নিচার কারখানায় হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের দোকানে। সেনাবাহিনী গিয়ে আগুন নেভায়, তবে পুরো ছাই হয়ে যায় একটি বসতবাড়ি ও 3টি ফার্নিচার কারখানা। বিপাকে পড়েছেন আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তরা। কক্সবাজারে প্যারাসেইলিংয়ের সময় ছিটকে পড়ে নিহত অক্ষয় শৌফিকের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। দুপুরে 12:30টার দিকে রূপসা শ্মশান ঘাটে শেষকৃত্য হয়। এর আগে সকাল 11টার দিকে কক্সবাজার থেকে শৌফিকের মরদেহ খুলনার যশোর রোডের বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। পরে ধর্মীয় রীতি শেষ করে দাহ করার উদ্দেশ্যে রূপসা শ্মশান ঘাটে নেওয়া হয় মরদেহ। প্যারাসেইলিংয়ের সময় ছিটকে পড়ে নিহতের ঘটনায় পর্যটন খাতের ব্যবস্থাপনাকে দায়ী করেন পরিবারের সদস্যরা। দাবি জানিয়েছেন দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও সর্বোচ্চ শাস্তির। পাবনার ঈশ্বরদীতে 2 রাশিয়ান নাগরিকের হাতাহাতিতে একজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানান, সকালে রূপপুর গ্রেন সিটিতে মধ্যবরত অবস্থায় বাগবিতণ্ডায় জড়ান 2 রাশিয়ান নাগরিক। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় কুদ্রিন সার্গেইকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কুদ্রিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন। চার দশক ধরে বন্ধ লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর, পরিত্যক্ত রেললাইন ও স্টেশন। তবে বন্দরটি পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে নতুন করে আশার আলো দেখছেন স্থানীয়রা। বিশ্বাস করা কঠিন, একসময় এই পথেই চলতো ট্রেন, এখন তা পরিত্যক্ত। রেল লাইনে জন্মেছে গাছ, উঠেছে ঘরবাড়িও, কিন্তু পরিত্যক্ত স্টেশন। লালমনিরহাট শহর থেকে 10 কিলোমিটার দূরে ধরলা নদীর পাড়ে মোগলহাট স্থলবন্দর একসময় ছিল উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্য কেন্দ্র। পণ্য আমদানি রপ্তানি ঘিরে দিনরাত থাকত কর্মমুখর। তবে চালুর 1 বছর পর 1988 সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয় ধরলা রেল সেতু। তারপর থেকেই বন্ধ সব কার্যক্রম। বন্ধ হওয়ার পর এই দিন জায়গাটা মরার মতো হয়েছে। নদী ভাঙার পর পাঁচটা বন্ধ হয়ে গেল। যখন চালু ছিল তখন কিন্তু সচরাচর এখানকার লোক মোটামুটি একটা আয়ের মুখ দেখতো। দীর্ঘদিন ব্যবহার না হয় স্টেশন, রেল লাইন, গুদামঘর সহ সব অবকাঠামো ধ্বংসের পথে। কর্মহীন হাজারো মানুষ। সব সংকট কাটিয়ে আবারও বন্দরটি চালুর দাবি স্থানীয়দের। স্থলবন্দরটা এটাকে চালু করলে গেলে যে 500টা লাইনটা চালু করে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি সবথেকে ভালো হতো আর কি। এটিকে চালু যদি করতে পারি তাহলে আমাদের এই অঞ্চলের মানুষ অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে যাবে, আমাদের ব্যবসা বাণিজ্য এগিয়ে যাবে। বন্দরটি পুনরায় চালুর সম্ভাবনা যাচাইয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থলবন্দর কর্তৃপক্ষ। পর্যালোচনা করা হয়েছে রেল যোগাযোগ পুনর্স্থাপন, ধরলা নদীর উপর সেতু নির্মাণ এবং কাস্টমস ইমিগ্রেশন সহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার বিষয়ে। সরকারও সেভাবে ইচ্ছা পোষণ করায় আমি এখানে ফিজিক্যালি আসছি লোকেশনটা দেখার জন্য, এবং এটা ভবিষ্যতে কিভাবে আমরা আগাতে পারি সেই বিষয়গুলো আমরা এখানে যাওয়ার পরে রিপোর্ট আকারে দেওয়া হবে। মোগলহাটকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।
দর্শক, এই ছিল স্টার বাংলায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।